সংখ্যা দেখায় যে কয়জন যুক্ত হয়েছে। সরে যাবো যুক্ত হয়েছে। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমাদেরকে স্বাগতম। আজ আমরা রসায়ন প্রথম পত্রের অনলাইন ক্লাস দিয়ে আমাদের যাত্রা শুরু করতে যাচ্ছি। মহান সৃষ্টিকর্তা আমাদের সহায় হন। তোমরা যে যেখানে আছো, পরিবার পরিজন সহ সুস্থ আছো, ভালো আছো, এটি কামনা করছি। দীর্ঘ 10 বছরের সাধনার পর একটি সনদ অর্জন করেছো তোমরা। এই সনদটি তোমাদের পরবর্তী ক্ষেত্রে কার্যকর হবে। আজ আমরা মূলত প্রথম পত্রের ক্লাস নিয়ে কিছুটা কথা বলবো। আজকে আমরা খুব তাত্ত্বিক কথায় যাব না। এটি একটি যান্ত্রিক ব্যবস্থাপনা। আমরা আসলে তো এই ব্যবস্থাপনার সাথে আগে থেকে পরিচিত না, সুতরাং কিছু হার্ডওয়্যারের সমস্যা, কিছু সফটওয়্যারগত সমস্যা বাদে অন্য যে কমেন্টসগুলো আছে, অর্থাৎ নিজেদের সাথে ইনভার্সেশন, সেটা করা যাবে না, সেটা করবা না। কিন্তু যদি যান্ত্রিক কোনো অসুবিধা হয় তাহলে সেটা নিয়ে আমরা মূলত কথা বলবো। তো বন্ধুরা, যাক আমরা তাহলে আমাদের স্বাভাবিক কার্যক্রমের মধ্যে প্রবেশ করি। তো তোমাদের বলেছিলাম যে আমরা আজ মূলত প্রথম পত্রের ক্লাসগুলো দিয়ে শুরু করব। এখন কারেন্টের আছে, তাহলে তো বুঝতেছি না। আচ্ছা, হয়েছে, তো শব্দ ঠিক আছে। আচ্ছা, তোমরা শব্দ ঠিক মতো শুনতে পাও কিনা অল্প একটু মন্তব্য করো। শুধু ওকে লিখলেই হবে যে শব্দ ঠিক আছে কিনা, যে তোমরা কথা শুনতে পাচ্ছ কিনা, কারণ আগে তো কথা শুনতে হবে। শুধু একটু ওকে লেখো, যে তাহলে বুঝবো যে আমরা শব্দ ঠিক আছে। যে কোনো একজন একটু অন্তত ওকে লেখো, তাহলে আমরা বুঝতে পারবো যে শব্দের ব্যাপারটি তোমাদের কাছে স্পষ্ট হচ্ছে। তাহলে শিক্ষার্থী বন্ধুরা, যারা যে যেখানে আছো, আমরা তাহলে আমাদের প্রত্যাহে আমরা যেটা শুরু করতে চাচ্ছিলাম আজ, দেখো রসায়ন প্রথম পত্রের মাধ্যমে আমরা কিছুটা দূর আগাতে চাচ্ছি। তো অধ্যায় 2-এর আজকে আমরা যে বিষয়গুলো নিয়ে কথা বলবো, আগে সেগুলো নিয়ে কিছুটা যাই, তারপরে অর্থাৎ যে বিষয়বস্তুগুলো আমাদের সামনে আমরা নিয়ে আসতে চাচ্ছি। আজকে আমরা যে বিষয়গুলিতে যেতে চাচ্ছি
তা হচ্ছে এই ইলেকট্রন বিন্যাসের উৎস নির্ধারণ। আমরা ইলেকট্রন বিন্যাসে যেতে চাচ্ছি না, আমরা ইলেকট্রন বিন্যাসের উৎসে যেতে চাচ্ছি। অর্থাৎ ইলেকট্রন বিন্যাসটা কিভাবে নির্ধারিত হয় বা ইলেকট্রন বিন্যাস কিভাবে নির্ধারিত হয়েছে, আমরা সেই বিষয়বস্তুতে যেতে চাই। তো ইলেকট্রন বিন্যাসের উৎস নির্ধারণের ক্ষেত্রে এটি হচ্ছে প্রথম, তার সাথে যে জিনিসগুলি জড়িত সেটা হচ্ছে কোয়ান্টাম সংখ্যা। ইলেকট্রন বিন্যাসের উৎস নির্ধারণ, 2 কোয়ান্টাম সংখ্যা, 3 প্রধান কোয়ান্টাম সংখ্যা, প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বার, 4 প্রধান কোয়ান্টাম সংখ্যার বৈশিষ্ট্য, 5 নোট, 6 সহকারী লেখো সহকারী কোয়ান্টাম সংখ্যা এর এবং সহকারী কোয়ান্টাম সংখ্যার বৈশিষ্ট্য। 8 এন ও এল এর সম্পর্ক। সবাই লিখে ফেলো। আমরা উদ্দেশ্য হচ্ছে ইলেকট্রন বিন্যাসের উৎস নির্ধারণ, এটি হচ্ছে আমাদের মূল উদ্দেশ্য। এই উদ্দেশ্য বাস্তবায়ন করার জন্য আমরা এটার উপর ভিত্তি করে আস্তে আস্তে এগুলোতে যেতে চাচ্ছি। তো এখন তাহলে একটু লিখে ফেলো। প্রথমটি হচ্ছে ইলেকট্রন বিন্যাসের উৎস, 2 কোয়ান্টাম সংখ্যা, 3 প্রধান কোয়ান্টাম সংখ্যা, 4 প্রধান কোয়ান্টাম সংখ্যার বৈশিষ্ট্য, প্রধান কোয়ান্টাম সংখ্যার ক্যারেক্টারিস্টিক্স বৈশিষ্ট্য। এরপরে নোট, সহকারী কোয়ান্টাম সংখ্যা, সহকারী কোয়ান্টাম সংখ্যার বৈশিষ্ট্য এবং প্রধান কোয়ান্টাম সংখ্যা ও সহকারী কোয়ান্টাম সংখ্যার সম্পর্ক। আমরা আজকে এতটুকু যাত্রা শুরু করব, এতটুকু নিতে চাই, যে পর্যন্ত পারি আমরা যাবার চেষ্টা করব। ইলেকট্রন বিন্যাসের উৎস নির্ধারণ, কোয়ান্টাম সংখ্যা, প্রধান কোয়ান্টাম সংখ্যা, প্রধান কোয়ান্টাম সংখ্যার বৈশিষ্ট্য, এরপরে নোট, সহকারী কোয়ান্টাম সংখ্যা, সহকারী কোয়ান্টাম সংখ্যার বৈশিষ্ট্য, প্রধান কোয়ান্টাম সংখ্যা n এবং সহকারী কোয়ান্টাম সংখ্যা l এর মধ্যে সম্পর্ক। তোমাদের খুব বেশি চিন্তা করার কিছু নাই। আজকের এই ক্লাসের অধিকাংশই তোমরা স্কুলে পেয়েছো, অর্থাৎ নবম দশম শ্রেণীতে এর সিংহভাগ তোমরা সেই স্তরে পেয়েছো। তো নবম দশম শ্রেণীতে তোমরা পেয়েছো, তাহলে আমরা মুছে ফেললাম। আমরা মূল উদ্দেশ্য হচ্ছে ইলেকট্রন বিন্যাসের উৎস বের করব। তো ইলেকট্রন বিন্যাসের উৎস বের করার জন্য আমাদের মূলত যেটাই যেতে হবে সেটি হচ্ছে কোয়ান্টাম সংখ্যা। তাহলে আমরা আজকে এখন যেটা দিয়ে শুরু করেছি, ইলেকট্রন বিন্যাসের উৎসে যাব, কিন্তু ইলেকট্রন বিন্যাসের উৎসে যাবার জন্য আমাদের যা আগে চাই তা হচ্ছে কি? কোয়ান্টাম সংখ্যা। তাহলে আমরা মূলত
কোয়ান্টাম সংখ্যা দিয়ে ইলেকট্রন বিন্যাসের উৎসে আসব। তাহলে আমাদের টার্গেট হচ্ছে কোয়ান্টাম সংখ্যার মাধ্যমে আমরা ইলেকট্রন বিন্যাসের উৎসে আসব। ছোট্ট একটা কথা বলি, শ্রদ্ধেয় মরহুম হুমায়ুন আহমেদ স্যার, যিনি অত্যন্ত জনপ্রিয়, তিনি মূলত ইউনিভার্সিটিতে এই কোয়ান্টাম কেমিস্ট্রি পড়াতেন এবং যেভাবে বই লিখেছেন ঠিক একইভাবে অনেক মজা করে তিনি এই কোয়ান্টাম কেমিস্ট্রিটা ইউনিভার্সিটিতে পড়াতেন। আল্লাহ তাকে ভালো রাখুন। কোয়ান্টাম সংখ্যার ব্যাপারটিতে আসার জন্য আমরা প্রথমে ছোট্ট একটা উদাহরণ দিতে চাই। দেখো, পৃথিবীর লোক সংখ্যা ধরে নিলাম প্রায়, এখন হয়তো কারণ এটি তো একদম স্পষ্ট হবে না, ভেরিয়েশন করতেই পারে, ধরে নিলাম পৃথিবীর লোক সংখ্যা এখন 800 কোটি। একটি প্রশ্ন করব, তোমরা যতটুকু পারো চেষ্টা করবে উত্তর দেওয়ার জন্য। এই 800 কোটি লোক বড় একটি জায়গা, মনে করো এটা পৃথিবীর এরিয়া। তো এখন এইটা যদি পৃথিবীর এরিয়া হয়, এই 800 কোটি লোকের মধ্যে যে কোনো একজন লোককে খুঁজে বের করা সম্ভব কি? প্রশ্নটা কি? আবার বলি, পৃথিবীর লোক সংখ্যা কতজন? ধরে নিলাম 800 কোটি প্লাস মাইনাস। এখন এই 800 কোটি লোকের মধ্যে এই যে একটি লোক, কয়জন লোক? একজন লোক। আমাদের উদ্দেশ্য এই লোকটিকে আমরা খুঁজে বের করতে চাই। এবার প্রশ্ন হচ্ছে, হ্যাঁ খুঁজে বের করতে চাই, কিন্তু কিভাবে খুঁজে বের করব? তার জন্য কি দরকার? এইটার উত্তর চাচ্ছি তোমাদের কাছে। কি হলে তাকে খুঁজে বের করা যাবে? যদি তুমি বাংলায় উত্তর দাও 3টি অক্ষর, আর ইংরেজিতে দিলে হয়তো 7টি অক্ষর। কিভাবে বের করা যায় বলে দেই, হয়তো কেউ দিয়েছ। আমরা যদি ওই ব্যক্তিটার কি জানি, অ্যাড্রেস বা ঠিকানা জানি, তাহলে যদি কোনো মানুষের ঠিকানা জানা যায়, আর যদি ঠিকানাটা প্রপার হয়, অ্যাকুরেট হয়, সঠিক হয়, তাহলে একটি চিঠি লিখলে পৃথিবীর 800 কোটি মানুষের মধ্যে থেকে মাত্র একজন মানুষের কাছেই চিঠিটা যাবে। যদি অ্যাড্রেসটা সঠিক হয়, প্রপার হয়, অ্যাকুরেট হয়, তাহলে একজন মানুষই ওই চিঠিটা পাবে। এখন দেখো, ঠিকানার মধ্যে কি আছে? আসলে ঠিকানা কি? ঠিকানা আসলে কিছুই না। কেন? ঠিকানার মধ্যে কয়েকটি উপাদান আছে। কি থাকে দেখো, প্রথম, ওই পৃথিবীর সমস্ত জায়গা থেকে একটি দেশ নির্ধারিত হবে, মনে করো বাংলাদেশ। তাহলে প্রথম আসলো ঠিকানার মধ্যে দেশ থাকে। এখন শুধু বাংলাদেশ বললেই তো চিঠি আসবে না। মনে করো তোমার কাছে চিঠি যাবে, তাহলে তোমার কাছে চিঠি আসতে হলে কি করতে হবে? বিদেশ থেকে যদি কেউ পাঠায়, দেশ লিখতে হবে। দেশ লিখলো, শুধু বাংলাদেশ লিখলে তো হবে না, দেশের পরে জেলা লিখতে হবে। দেশ লিখলো, জেলা লিখলো। এখন দেশ এবং জেলা হলেই হয় না, এরপরে হয়তো উপজেলা বা ইউনিয়ন এটা লিখতে হয়। এইটা লেখার পরে যদি সে গ্রাম বা মহল্লা অথবা বাড়ি অথবা বাসা নং বা রোড নং এগুলো যদি লিখে দেয়, তাহলে এই চিঠিটা নির্দিষ্ট একজন মানুষ পায়। তাহলে ঠিকানাটা কি আসলে? ঠিকানাটা হচ্ছে কি? হচ্ছে ঠিকানা হচ্ছে কোনো একজন মানুষকে বের করার জন্য কিছু ইনফরমেশন, কিছু তথ্য, কিছু উপাদান। তাহলে আমরা যদি তাহলে যে বিষয়গুলোর সাহায্যে, দেখো তো আমরা একটা কাজ করি, ঠিকানার কোনো সংজ্ঞা নেই, আমরা কিন্তু এখন একটা ঠিকানার সংজ্ঞা বের করব। কার সংজ্ঞা বের করব? ঠিকানার সংজ্ঞা। দেখো ঠিকানার সংজ্ঞা কি? এগুলো কিছু উপাদান। তাহলে এই উপাদানগুলো দিয়ে কার? মানুষের কি বের করা যাবে? আসলে ওই মানুষের অবস্থান বের করা যাবে, মানুষটি কোথায় আছে। তাহলে একটু লক্ষ্য করো, আমরা একটু ভিন্ন ভাবে যাচ্ছি। কি? আমরা ঠিকানার একটি সংজ্ঞা দিতে চাই। দেখো আগে শোনো,
যে বিষয়গুলির সাহায্যে বা যে উপাদানগুলির সাহায্যে কোনো একজন মানুষের অবস্থান সঠিকভাবে বের করা যায় সেটি ঠিকানা। কি? যে বিষয়সমূহের সাহায্যে, হ্যাঁ এটা দিয়ে আমরা কোয়ান্টাম সংখ্যায় আসবো, আমাদের একটি উদ্দেশ্য আছে। যে বিষয়সমূহের সাহায্যে, এখন তোমরা হয়তো চিন্তা করতেছো যে কি ব্যাপার স্যার ঠিকানা সংজ্ঞা শেখাচ্ছে। আসলে আমরা ঠিকানা সংজ্ঞা শেখাচ্ছি না, আমরা একটি রাস্তার উপর দিয়ে আরেকটি রাস্তায় যেতে চাই, এই জন্য আমরা ঠিকানাকে নিলাম। যে বিষয়সমূহের সাহায্যে কোনো মানুষের কি সঠিক অবস্থান নির্ধারণ করা যায়, নির্ধারণ করা যায়, সেটি হচ্ছে ঠিকানা। তাহলে যে বিষয়সমূহ, এগুলো বিষয়, তাহলে যে বিষয়গুলোর সাহায্যে একজন মানুষের অবস্থান বের করা যায়, তাহলে মূল বিষয় দুইটা। এক, কিছু বিষয়, দুই হচ্ছে কে? মানুষ। কি বের করব? অবস্থান। এখন দেখো আমাদের উদ্দেশ্যটা কি? আমাদের উদ্দেশ্য হচ্ছে কোন একটা ইলেকট্রনের অবস্থান বের করা। এখন মনে করো আমরা 116 পারমাণবিক সংখ্যা আছে লিভার মৌল, তো একটা অনেক বড় মৌল, ভারী মৌল, পারমাণবিক সংখ্যা 116। এই লিভার মোভিয়াম এর মনে করো 75তম ইলেকট্রন, সাকিবের নাম্বার 75। এই 75তম ইলেকট্রনটা কোথায় আছে এটা বের করতে চাই। দেখো উদ্দেশ্যটা কি? উদ্দেশ্য হচ্ছে কার? কোন একটা মৌলের নির্দিষ্ট কোন ইলেকট্রন কোথায় কিভাবে আছে প্রপারলি তা বের করতে চাই, ওর অবস্থান ফাইন্ড আউট করতে চাই। এখন এইটা বের করার জন্য কোনো তথ্য দরকার, কোনো ইনফরমেশন দরকার, যার সাহায্য নিয়ে এটা করব। যেমন ঠিকানা দিয়ে মানুষকে বের করলাম, যা দিয়ে কোনো ইলেকট্রনকে বের করা যায় তা হচ্ছে কোয়ান্টাম সংখ্যা। এখন দেখো আগে এখান থেকে বলি, তাহলে কি আমরা এখন কোয়ান্টাম সংখ্যা ওটার সাথে মিলিয়ে বলবো। দেখো কি, তাহলে কোয়ান্টাম সংখ্যা কিছু উপাদান, কিছু সংখ্যা, এই বিষয়সমূহের জায়গায় কি দিব? কিছু সংখ্যা। কি? তাহলে যে সংখ্যা সমূহের সাহায্যে, দেখো একদম ওইটাই এখানে নিচ্ছি, কি শুধু চেঞ্জটা কোথায়? যে সংখ্যা সমূহের সাহায্যে কোন মানুষের জায়গায় ইলেকট্রন, কোন ইলেকট্রনের কি সঠিক অবস্থান, এটা কিন্তু ঠিক আছে। তাহলে যে বিষয়সমূহের জায়গায় সংখ্যা, তাহলে যে সংখ্যা সমূহের সাহায্যে কার? কোন একটা মানুষের কি অবস্থান কি করব? নির্ধারণ করব। তাহলে কোয়ান্টাম সংখ্যা হচ্ছে আমরা কিছু সংখ্যা পাবো, যেগুলো যদি প্রপারলি ইউজ করি তাহলে একটা ইলেকট্রন কোথায় কিভাবে আছে এটি আমরা ফাইন্ড আউট করতে পারবো। ঠিক আছে, তাহলে দেখো আমরা ঠিকানা দিয়ে কোথায় আসলাম? কোয়ান্টাম সংখ্যায় আসলাম। তার মানে কোয়ান্টাম সংখ্যা এসেছে ঠিকানার সাহায্যে। তাহলে কি কোয়ান্টাম সংখ্যা? যে সংখ্যা সমূহের সাহায্যে কোন ইলেকট্রনের, যে সংখ্যা সমূহের সাহায্যে কোন ইলেকট্রনের সঠিক অবস্থান নির্ধারণ করা যায়, সঠিক অবস্থান নির্ধারণ করা যায়, তাদেরকে একত্রে, যেমন ঠিকানা কোনো একক কিছু নাই, সবগুলো মিলে একটি ঠিকানা, এরকম সবকটা মিলে কোয়ান্টাম সংখ্যা, তাদেরকে একত্রে কোয়ান্টাম সংখ্যা বলে। তাহলে কি দাঁড়ালো? যে সংখ্যা সমূহের সাহায্যে
কোন ইলেকট্রনের যে সংখ্যাসমূহের সাহায্যে কোন ইলেকট্রনের কি বলবো, অবস্থান বের করব। তাহলে কিছু সংখ্যা যা দিয়ে ইলেকট্রনের অবস্থান বের করতে পারবো, সেগুলি একত্রিত যদি হয় তাহলে ওইটার নাম কোয়ান্টাম সংখ্যা। আমরা ইলেকট্রনের অবস্থান বের করার জন্য 4টা কোয়ান্টাম সংখ্যার সাহায্য নিতে পারি। কটা কোয়ান্টাম সংখ্যায় 4টা আছে, দেখো ওই ঠিকানার উপাদান ছিল কিন্তু 4টা। আমরা কোয়ান্টাম সংখ্যাও পাবো কটি, 4টি। 4টা কোয়ান্টাম সংখ্যা দিয়ে কোন ইলেকট্রনের অবস্থান বের করা যাবে। বন্ধুরা দেখো কি বলেছিলাম আমরা, ঠিকানায় দিতে হলে দেশ লাগবে, জেলা লাগবে, তোমার এলাকা লাগবে বা ইউনিয়ন অথবা পরিষদ। তারপরে ইউনিয়নের পরেও তুমি যেখানে থাকো তোমার ওই জায়গাটি গ্রাম বা মহল্লা বা পাড়া বা বাড়ি বা ওয়ার্ড, রোড, ওইটার নাম্বার লাগবে, তাহলে আমরা বের করতে পারবো। তাহলে কোয়ান্টাম সংখ্যাও এরকম 4টা জিনিস মিলে যদি একত্রিত হয় তাহলেও বের হবে যে ও কোথায় আছে। সুতরাং আমরা 4টি কোয়ান্টাম সংখ্যা পাবো। কটি পাবো? 4টি। তাহলে কোয়ান্টাম সংখ্যা 4টি। তোমরা স্কুলে ওইগুলি মনে হয় অনেকে শিখেছো, আমরা ওর অংশ দিয়েই আগাতে চেষ্টা করব। তাহলে প্রথম, প্রধান কোয়ান্টাম সংখ্যা, প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বার n, প্রধান কোয়ান্টাম সংখ্যা, প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বার। এখন 2, সহকারী কোয়ান্টাম সংখ্যা, সাবসিডিয়ারি কোয়ান্টাম নাম্বার। তাহলে প্রথম প্রধান কোয়ান্টাম সংখ্যা, 2 সহকারী কোয়ান্টাম সংখ্যা, 2 কি সহকারী কোয়ান্টাম সংখ্যা। 3 এটাকে বলা হয় ম্যাগনেটিক বা চৌম্বকীয় কোয়ান্টাম সংখ্যা। ম্যাগনেট থেকে এম এসেছে। প্রধান কোয়ান্টাম সংখ্যার সিম্বলিক স্মল n, সহকারী কোয়ান্টাম সংখ্যার সিম্বলিক স্মল l, চৌম্বকীয় কোয়ান্টাম সংখ্যার সিম্বলিক m, এবং 4 কি স্পিন বা ঘূর্ণন কোয়ান্টাম সংখ্যা, স্পিন থেকে এসেছে s। তাহলে কোয়ান্টাম সংখ্যা 4টি। এই 4টা কোয়ান্টাম সংখ্যা n, l, m এবং s, তাহলে 4টা কোয়ান্টাম সংখ্যা। 4টা কোয়ান্টাম সংখ্যার আজকে আমরা চেষ্টা করব অন্তত প্রথমটা বা দ্বিতীয়টা পর্যন্ত যতটুকু যেতে পারি, খুব বেশি দূরে যাব না। প্রধান কোয়ান্টাম সংখ্যা, সহকারী কোয়ান্টাম সংখ্যা, চৌম্বকীয় কোয়ান্টাম সংখ্যা এবং স্পিন বা ঘূর্ণন কোয়ান্টাম সংখ্যা। লেখা হয়ে গেছে, তোমরা দ্রুত লিখে নেওয়ার চেষ্টা করবা, কেমন একটু অ্যাক্টিভ থাকবা, সক্রিয় থাকতে হবে, কেমন মানে এই বোর্ডের দিকেই সক্রিয় থাকবা এবং যতদূর পারা যায় শুনে চেষ্টা করতে হবে। তাহলে 4টা কোয়ান্টাম সংখ্যা। এখন আমরা মূলত এবার যেটা শুরু করতে যাচ্ছি সেটা হচ্ছে প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বার, অর্থাৎ প্রধান কোয়ান্টাম সংখ্যা। দেখো অল্প একটু জানতে হবে। ফার্স্ট, প্রধান কোয়ান্টাম সংখ্যা এর কনসেপ্টটি যিনি দিয়েছেন তিনি বোর। তাহলে প্রধান কোয়ান্টাম সংখ্যার উদ্ভাবক হচ্ছেন বোর। তোমরা স্কুলে বোরের পরমাণু মতবাদ শিখেছো, কারো হয়তো মনে আছে, কেউ হয়তো ভুলে গেছো। বোরের পরমাণু মতবাদের একটি কথা ছিল কি, দেখো তো মনে মেলানো যায় কিনা। কেমন? বোধহয় 3টা পয়েন্ট ছিল, তার মধ্যে একটি এরকম ছিল, খেয়াল করো। এখন এই সকল জায়গায় ইলেকট্রন থাকে,
এই যে ইলেকট্রনগুলো থাকে, এখন এই ইলেকট্রনগুলো মনে করো এই ইলেকট্রন বিভিন্ন জায়গায় থাকে। বোর্ডের মতবাদ কি ছিল? ইলেকট্রন সমূহ এরকম একটা ছিল, দেখো মেলো ইলেকট্রন সমূহ নিউক্লিয়াসের চারপাশে, এটা নিউক্লিয়াসের চারপাশে কতগুলো অনুমোদিত বৃত্তাকার কক্ষপথে ঘুরতে থাকে। কে? ইলেকট্রন। কোথায় ঘোরে? নিউক্লিয়াসের চারপাশে। কোথায়? কতগুলো, আমরা এই শব্দটা নিচ্ছি, এটা আমাদের দরকার। কতগুলো অনুমোদিত বৃত্তাকার কক্ষপথে ইলেকট্রন ঘুরতে থাকে। এটা কোন বলেছেন? ইলেকট্রন সমূহ, এগুলো ইলেকট্রন কোথায়? নিউক্লিয়াসের চারপাশে। তাহলে ইলেকট্রন সমূহ নিউক্লিয়াসের চারপাশে কতগুলো অনুমোদিত বৃত্তাকার কক্ষপথে ঘুরতে থাকে। এই যে কক্ষপথগুলো, এই কক্ষপথ, যেমন এটা কক্ষপথ, এটা কক্ষপথ, এটা কক্ষপথ, এই কক্ষপথগুলিকে প্রকাশ করার জন্য যে কোয়ান্টাম সংখ্যা, সেটি হচ্ছে প্রধান কোয়ান্টাম সংখ্যা। তাহলে প্রধান কোয়ান্টাম সংখ্যা কি? এই কক্ষপথগুলো প্রকাশক সংখ্যাটাই হচ্ছে প্রধান কোয়ান্টাম সংখ্যা। বা আমরা এভাবে বলতে পারি, ইলেকট্রনটা কোন কক্ষপথে থেকে নিউক্লিয়াসকে প্রদক্ষিণ করছে, এই কোন কক্ষপথে আছে, এটা বলাটার মানেই হচ্ছে প্রধান কোয়ান্টাম সংখ্যা। তোমরা যে বাসায় থাকো, ওই বিল্ডিংটা যদি বড় হয়, তাই তুমি কোনো একটা তলায় থাকো। এখন 5 তলা বিল্ডিং এর 2 তলায় থাকো, তাহলে তুমি তলা বলবা, এই তলাটাই হচ্ছে প্রধান কোয়ান্টাম সংখ্যা। তাহলে কি দাঁড়ালো? আমরা প্রধান কোয়ান্টাম সংখ্যার কথা বলবো এই ইলেকট্রনগুলো নিউক্লিয়াসের চারপাশে কতগুলো অনুমোদিত বৃত্তাকার কক্ষপথে ঘোরে, কোন কক্ষপথে থেকে ইলেকট্রন নিউক্লিয়াসকে প্রদক্ষিণ করে তা প্রকাশ করার জন্য যে সংখ্যা। তাহলে কি দাঁড়ালো? কোন কক্ষপথে থেকে ইলেকট্রন নিউক্লিয়াসকে প্রদক্ষিণ করে। তাহলে প্রধান কোয়ান্টাম সংখ্যা কি? কোন কক্ষপথে থেকে ইলেকট্রন নিউক্লিয়াসকে কোন কক্ষপথে থেকে ইলেকট্রন নিউক্লিয়াসকে প্রদক্ষিণ করে। তাহলে এখন কোন কক্ষপথে আছে এইটা যদি বের করতে চাই, তাহলে এই কক্ষপথে, কোন কক্ষপথে ইলেকট্রনটা থাকে, কোন কক্ষপথে থেকে ইলেকট্রন নিউক্লিয়াসকে প্রদক্ষিণ করে, এই কক্ষপথ বের করার জন্য যে সংখ্যা, সেটার নামই হচ্ছে প্রধান কোয়ান্টাম সংখ্যা। এখন দেখো, এই জায়গাটিকে আমরা n দিয়ে প্রকাশ করেছি। কক্ষপথ, আমরা একটু ভিন্নভাবে প্রধান কোয়ান্টাম সংখ্যার কথা বলবো। কক্ষপথ যা শক্তি স্তরও তাই, অথবা অরবিটও তাই, বা এনার্জি লেভেলও তাই। এখন দেখো, আমরা একটু ভিন্নভাবে প্রধান কোয়ান্টাম সংখ্যার কথা বলছি। পরমাণুর ইলেকট্রন অবস্থানের কক্ষপথ বা শক্তি স্তর বা অরবিট প্রকাশ করার জন্য যে সংখ্যা, তাকে বলা হয় প্রধান কোয়ান্টাম সংখ্যা। পরমাণুতে ইলেকট্রন অবস্থানের, দেখো এবার লিখে ফেলো এটা আরেকটা, পরমাণুতে ইলেকট্রন অবস্থানের বিভিন্ন কক্ষপথ বা শক্তি স্তর বা অরবিট যে সংখ্যাগুলোর সাহায্যে প্রকাশ করা হয়, সেটি প্রধান কোয়ান্টাম সংখ্যা। তাহলে আমরা এখন কি বলবো? পরমাণুতে ইলেকট্রনের বিভিন্ন কক্ষপথ বা শক্তি স্তর। তাহলে ইলেকট্রনের কক্ষপথ বা ইলেকট্রন কোন কক্ষপথ আছে, পরমাণুর ইলেকট্রনের কক্ষপথ বা শক্তি স্তর বা অরবিট নির্ধারণের জন্য যে কোয়ান্টাম সংখ্যা ব্যবহার করা হয়। ইলেকট্রনের কক্ষপথ বা শক্তি স্তর বা অরবিট, তাহলে ইলেকট্রনের কি কি?
কক্ষপথ বা শক্তি স্তর বা অরবিট নির্ধারণের জন্য। তাহলে আমরা কক্ষপথ যা, শক্তি স্তরও তাই, অরবিট তাই। তাহলে যেটা কক্ষপথ সেটাই শক্তি স্তর, সেটাই অরবিট, সেটাই এনার্জি লেভেল। এই কক্ষপথ, শক্তি স্তর, অরবিট। তোমাকে যদি কেউ বলে প্রধান কোয়ান্টাম সংখ্যা কি, তুমি আর কিছু দরকার নেই, শুধু বলবো অরবিট বের করতে চাই, কক্ষপথ বের করতে চাই, কোন শক্তি স্তরে আছে এটা বের করতে চাই। যা দিয়ে বের করবো, কোন দেশে থাকে এই দেশটা শুধু বলবো, আর কিছু দরকার নেই। তাহলে হচ্ছে যেমন আমরা বলবো বাংলাদেশে থাকি। তাহলে এই যে বাংলাদেশে থাকি, আপাতত মনে করো ওইটি হচ্ছে প্রধান কোয়ান্টাম সংখ্যা। এখানে শুধুমাত্র বড় একটা জায়গা পাবো, নির্দিষ্ট পাবো না, কিন্তু একটা জায়গা পেয়ে যাব। এখন তাহলে প্রধান কোয়ান্টাম সংখ্যা কাকে বলে সেটা দেখলাম। আমরা এখন এই প্রধান কোয়ান্টাম সংখ্যার বৈশিষ্ট্যগুলো দেখতে চাচ্ছি, কি আছে এর মধ্যে। খেয়াল করো, এক, প্রধান কোয়ান্টাম সংখ্যার উদ্ভাবক, আমরা ছোট করে সংক্ষিপ্ত করে কথাগুলো লিখবো, বোর। প্রধান কোয়ান্টাম সংখ্যা বোর নির্ধারণ করেছেন, এতটুকু দরকার নেই, আমরা শুধু মূল কথাটা লিখতে চাচ্ছি। কি? প্রধান কোয়ান্টাম সংখ্যার উদ্ভাবক বোর। প্রধান কোয়ান্টাম সংখ্যা n দ্বারা প্রকাশ করা হয়, প্রকাশ চিহ্ন n, তাহলে এটা n দিয়ে প্রকাশ করা হয়। 3, এখন প্রশ্ন হচ্ছে n এর মান 0 হতে পারবে না। 0 মানে কি? কোনো কক্ষপথই নাই, বাড়িতে কোনো তলাই নাই, তাহলে হবে না, ও বাড়ি এখনো তৈরি হয়নি। তাহলে n এর মান 0 হতে পারে না। n এর মান কি হতে পারে না? 0 হতে পারে না। কেন? n এর মান যদি 0 হয় তাহলে তো কোনো কক্ষপথ নাই, শক্তি স্তর নাই, কোনো তলা নাই, থাকবো কোথায়? কাজে এখনো কোনো তলা তৈরি হয়নি, শক্তি স্তর তৈরি হয়নি, কাজে n এর মান 0 হতে পারবে না। n এর মান 0 হওয়ার কোনো সুযোগ নাই। 4, দেখো, n এর মান ভগ্নাংশ হতে পারবে না। কেন? ভগ্নাংশ যদি হয় তাহলে কক্ষপথ কাটা, অর্ধেক, তাহলে তো পড়ে যাবে ইলেকট্রন। কাজে n এর মান ভগ্নাংশ হতে পারবে না, n এর মান 0 হতে পারে না, n এর মান ভগ্নাংশ হতে পারে না। তাহলে n এর মান 0ও নাই, n এর মান ভগ্নাংশও নাই, দুটোর কোনোটাই হতে পারবে না। n এর মান 1 থেকে পরবর্তী পূর্ণ সংখ্যা। তাহলে n এর মান 1 থেকে শুরু হয়ে পরবর্তী পূর্ণ সংখ্যাগুলো নেওয়া হয়, 1 2 3 4 5 1 2 3 4 5 এভাবে নেওয়া হলো। এখন এটা যখন আসলো তখন n এর মান 1, এগুলো সবই তোমাদের স্কুলে জানা। এটা n এর মান 2, এখানে যখন যাচ্ছি n এর মান 3। এখন হচ্ছে দেখো, এইটা প্রথম কক্ষপথ বা প্রথম শক্তি স্তর, এটা দ্বিতীয়, এটা তৃতীয়। দেখো তো, প্রথমটা, দ্বিতীয়টা, তৃতীয়, এই কক্ষ n এর মান কক্ষপথগুলোর আকার না আকৃতি প্রকাশ করে? বলো তো, এটা তোমাদের কাছে ছাড়লাম যে n পরমাণুর কক্ষপথের, n পরমাণুর কক্ষপথের আকার, দুটোই লিখলাম, আকার আকৃতি। তুমি একটার উপরে টিক দাও, আকার আকৃতি নির্দেশ করে, নাকি দুটোই চলবে? আকার বা আকৃতি কি দিব? তাহলে তুমি হয় একটাই টিক দাও বা দুটোই টিক দাও, অথবা বলো অবলিক উঠায়, আকার বা আকৃতি দুটোই হতে পারে। এখন কি আকার বোঝায় নাকি আকৃতি নির্দেশ করে? কোনটা নির্দেশ করে এটুকু বুঝতে হবে। চিন্তা করো, আকার অথবা আকৃতি। আকার আকৃতির পার্থক্য কি? দেখো, আকার আকৃতির ডিফারেন্স এই দুইটার, একটি হচ্ছে সাইজ আর একটি শেপ। কি? একটি শেপ, আরেকটি সাইজ। এখন এর মধ্যে কোনটা, এর কোনটা বোঝায়? শেপ বোঝায় নাকি সাইজ বোঝায়? আকার বোঝায় নাকি আকৃতি বোঝায়? দেখো একটা উদাহরণ দিই, কেমন ছোট্ট একটা উদাহরণ। সাধারণত ছোট যারা বাবু থাকে, ছোট একদমই, তাদের জুতাগুলো না অনেক সুন্দর। অনেক সময় এমন হতে পারে যে তোমার ওই ছোট বাবুর জুতাটা পছন্দ হয়ে গেছে। এখন তোমার তাহলে ছোট বাবুর জুতাটা পছন্দ হলো, এবার তুমি কি করলা?
ওই ছোট জুতাটা নিয়ে তুমি দোকানে গেছো, দোকানদারকে বললা আমাকে এই রকম একটি জুতা দেন, কিন্তু আমি পরবো। তাহলে কি হলো, ওই জুতাটার ধরন ঠিক আছে কিন্তু আগের চেয়ে একটু বড় হয়ে গেছে। তাহলে ছোট জুতাটাও যেমন বড়টাও তেমন। ওই ছোট বাবুরটা যদি 10 নাম্বার হয় আর তোমারটা যদি 16 নাম্বার হয়, তাহলে কি হলো, নাম্বারটা বড় হয়ে গেছে, যে এটা 10 নাম্বার না, আমাকে 16 নাম্বার দেন, তবে এটাই দিয়ে। এটাই দিয়ে মানে কি, দেখতে একই রকম কিন্তু বড় আর ছোট। সাইজ হচ্ছে ছোট নাকি বড়, কোনটা সাইজ? দেখো তাহলে কি, সাইজ হচ্ছে ছোট বা বড়, আর শেপ হচ্ছে আকৃতি বা দেখতে কেমন। শেপ হচ্ছে দেখতে কেমন। এখন তাকাও তো, প্রধান কোয়ান্টাম সংখ্যা যখন n এর মান 1, প্রথম কক্ষপথ, তখন এটা গোল। দ্বিতীয় শক্তির স্তর তাও দেখতে গোল, বৃত্তাকার বা গোলাকার। তৃতীয়টাও তাই। তার মানে দেখতে সবগুলি এক, তার মানে এদের শেপ সেম। ছোট বল বড় বল, বল তো বলই, টেনিস বল হোক, ক্রিকেট বল হোক, ফুটবল হোক, সবগুলোই কিন্তু গোল। কিন্তু ডিফারেন্স কি, কোনোটা ছোট কোনোটা বড়, তাহলে সবগুলোকে গোলই বলতে হবে তোমাকে। তাহলে আসলে n এর মান, এইটা যেমন একটু ছোট এটা বড়, তাহলে n এর মান আসলে আকৃতিকে বোঝায় না, n এর মান সাইজকে বোঝায়, এটা ছোট নাকি বড়। তাহলে n পরমাণুর কক্ষপথের আকার নির্ধারণ করে। তাহলে কি দাঁড়ালো, n এর মান পরমাণুর কক্ষপথের আকার বোঝায়। আকার অর্থ হচ্ছে ছোট নাকি বড়। তাহলে n এর মান পরমাণুর কক্ষপথের আকার বোঝাবে, ছোট হবে নাকি বড় হবে এটা বোঝাবে। n এর মান পরমাণুর কক্ষপথের আকার বোঝাবে। এবার দেখো, ইলেকট্রন এখানে ছিল, খেয়াল করো, আবার এখানে অথবা এখানে। এখন যখন ইলেকট্রন n এর মান 1 থেকে n এর মান 3 এ চলে গেল, বা এখানে থাকলো, বা এই যে এখানে থাকলো, এর চাইতে এর দূরত্ব কিন্তু বেড়ে গেছে, আবার এর চাইতে এর দূরত্ব কিন্তু। তাহলে n এর মান বড় হবার সাথে সাথে পরমাণুর কক্ষপথ বড় হতে থাকে, নিউক্লিয়াস থেকে দূরত্ব বাড়তে থাকে। তাহলে n এর মান বৃদ্ধির সাথে সাথে নিউক্লিয়াস থেকে দূরত্ব বৃদ্ধি পায়। তাহলে n এর মান বৃদ্ধির সাথে সাথে, n এর মান বৃদ্ধির সাথে সাথে কি, নিউক্লিয়াস থেকে দূরত্ব বৃদ্ধি পায়। তাহলে n এর মান যদি বেড়ে যায়, নিউক্লিয়াস থেকে দূরত্ব বেড়ে যাবে। এখন নিউক্লিয়াস থেকে দূরত্ব বেড়ে গেল কেন, n এর মান বেড়ে গেছে তাই। এখন এই ইলেকট্রনটা যে পরিমাণ শক্তি ধারণ করবে, এই পাশেরটাও কি এক, অথবা তার প্রথমটাও কি এক? না। মনে করো এটা একটা পেন, এই পেনটা এখান থেকে যদি ফেলা হয় তাহলে আমি হাতের উপর কিছুটা ব্যথা পাবো। যদি এই পেনটা আরেকটু উপর থেকে ফেলা হয়, পেনের কিন্তু ভর ঠিকই আছে, কিন্তু তার চাইতে আরেকটু বেশি ব্যথা পাবো। তাহলে যত ইলেকট্রন নিউক্লিয়াস থেকে দূরে চলে যাবে, দেখো তত বিভব শক্তি কিন্তু বেড়ে যায়। কেন, এইচ বেড়ে যায়। তোমরা mgh শিখেছো, এটাও ভিন্ন, ওর মাধ্যমে বিভিন্ন ভাবে আসবে। তাহলে n এর মান যদি বেড়ে যায়, ইলেকট্রনের শক্তির পরিমাণও বেড়ে যাবে। তা সব কক্ষপথের ইলেকট্রন একই শক্তি বহন করে না, সব কক্ষপথের ইলেকট্রন একই শক্তি বহন করে না, কারো কম কারো বেশি। তাহলে n এর মান বৃদ্ধির সাথে সাথে, n এর মান বৃদ্ধির সাথে সাথে ইলেকট্রনের, n এর মান বৃদ্ধির সাথে সাথে ইলেকট্রনের শক্তি বৃদ্ধি পায়। তাহলে n এর মান যদি বেড়ে যায়, ইলেকট্রনের শক্তি বেড়ে যাবে। তাহলে n এর মান বেড়ে গেল, তাহলে n এর মান যত বেশি হবে, ইলেকট্রনের শক্তি তত বেশি হবে, এনার্জি তত বেশি হবে, ওই ইলেকট্রন বেশি শক্তি ধারণ করতে পারবে।
ইলেকট্রনের শক্তির পরিমাণ বেড়ে যাবে। তাহলে আমরা প্রধান কোয়ান্টাম সংখ্যা এর কিছু বৈশিষ্ট্য দেখলাম। দেখো প্রধান কোয়ান্টাম সংখ্যার যে বৈশিষ্ট্যগুলো পেয়েছি, আমরা প্রধান কোয়ান্টাম সংখ্যার কিছু বৈশিষ্ট্য জানার চেষ্টা করেছি। এখন প্রধান কোয়ান্টাম সংখ্যা এটাও তোমরা জেনেছো যে যদি প্রধান কোয়ান্টাম সংখ্যা n এর মান 1 হয় বা 2 বা 3 বা 4 বা 5 6 বা 7, তখন এগুলোকে k l m n o p q এগুলো দিয়ে প্রকাশ করা হয়। অর্থাৎ প্রধান কোয়ান্টাম সংখ্যা n এর মান 0 তো নাই, 1 2 3 4 5 6 7, তাহলে এদেরকে প্রকাশ করব কি দিয়ে? k l m n o p q এগুলো দিয়ে প্রকাশ করা হয়। এটাও তোমরা জানো, এটাও তোমাদের জানা, এটি আমরা জানি। দ্বিতীয়টা শুধু শুরু করব আজ, দ্বিতীয়টা শুরু করতে যাচ্ছি শুধু সহকারী কোয়ান্টাম সংখ্যা। এখন প্রশ্ন হচ্ছে সহকারী কোয়ান্টাম সংখ্যা কেন আসলো? দেখো আমরা কয়েকটা ছোট্ট ছোট্ট উদাহরণ লিখি। আমরা যদি বলি গ্রহ, তাহলে ওই গ্রহের কি আছে? উপগ্রহ হতেই পারে। শিরা কি আছে? উপশিরা। জেলা কি আছে? উপজেলা। তাহলে দেখো তো আমরা তিনটা কথা, নদী উপনদী, তিনটা জিনিস দিচ্ছি। কি প্রতিটি কথাটা যদি আমরা এইভাবে বলি, কি বলি? প্রতিটি গ্রহ কিছু উপগ্রহে বিভক্ত, বা প্রতিটি গ্রহের কিছু উপগ্রহ আছে। শিরাগুলি উপশিরায় বিভক্ত হয় রক্ত প্রবাহের সময়। প্রতিটি জেলা একাধিক উপজেলায় বিভক্ত। এখন এই কথার সাথে মিলিয়ে যে কথাটা আমরা বলবো, পরমাণুর প্রতিটি শক্তি স্তর, তাহলে সবগুলো দেখো, গ্রহ শিরা উপজেলা মানে জেলা, প্রত্যেকটার পেছনে কি শব্দ বসেছে? উপ। এখন শক্তি স্তরের আগে আমরা উপ দিব, তাহলে কি এবার? উপ শক্তি স্তর। পরমাণুর প্রতিটি শক্তি স্তর কিছু উপশক্তি স্তরে বিভক্ত। কি? পরমাণুর প্রতিটি প্রধান শক্তি স্তর কিছু উপশক্তি স্তরে বিভক্ত। অথবা আমরা বলতে পারি, আগে বলেছিলাম ইলেকট্রন, এটা বড় বলেছিলেন, ইলেকট্রন কোথায় আবর্তন করে? বৃত্তাকার কক্ষপথে। কিন্তু পরবর্তীতে বিজ্ঞানীরা এটাও বের করেছেন যে ইলেকট্রন আসলে বৃত্তাকার ছাড়া কি করে? উপবৃত্তাকার কক্ষপথেও আবর্তন করতে পারে। এটা বিজ্ঞানীরা নির্ধারণ করেছে। কি কক্ষপথ? উপবৃত্তাকার কক্ষপথ। তাহলে ইলেকট্রন, এখন দেখো আমরা প্রধান কোয়ান্টাম সংখ্যা আমি বলে দিচ্ছি, তুমি এটাকে সংকলিত করে নিজে বলবা। তাকাও, পরমাণুর প্রতিটি প্রধান শক্তি স্তর কিছু উপশক্তি স্তরে বিভক্ত। পরমাণুর প্রতিটি প্রধান শক্তি স্তর কিছু উপশক্তি স্তরে বিভক্ত। ইলেকট্রনগুলো বৃত্তাকার কক্ষপথ ছাড়া উপবৃত্তাকার কক্ষপথেও আবর্তন করতে পারে। দাঁড়িয়ে থামো। এখন তুমি এইটা বলবা এই দুটো মিলে। তাহলে পরমাণুর উপশক্তি স্তর বা উপবৃত্তাকার কক্ষপথ প্রকাশ করার জন্য যে কোয়ান্টাম সংখ্যা কি দাঁড়ালো? আবার দেখো, ইলেকট্রন সমূহকে, ইলেকট্রন কি করে? ইলেকট্রন সমূহ বৃত্তাকার কক্ষপথ ছাড়া উপবৃত্তাকার কক্ষপথেও আবর্তন করতে পারে। ইলেকট্রন সমূহ কি ছাড়া? বৃত্তাকার কক্ষপথ। এটা ছাড়া কি করতে পারে? উপবৃত্তাকার কক্ষপথেও ঘুরতে পারে। আবার পরমাণুর প্রতিটি প্রধান শক্তি স্তর কিছু উপশক্তি স্তরে বিভক্ত। এখন তুমি এই দুটো দিয়ে সংজ্ঞা করবা। তাহলে পরমাণুর বিভিন্ন উপশক্তি স্তর বা উপবৃত্তাকার কক্ষপথ প্রকাশ করার জন্য যে কোয়ান্টাম সংখ্যা ব্যবহার করা হয়। তাহলে তোমাদের এসএসসির বইয়ে এই কথাটা সরাসরি এভাবে ছিল না, কিন্তু ভিন্ন ভাবে ছিল। তাহলে পরমাণুর
উপশক্তি স্তর বা উপবৃত্তাকার কক্ষপথ প্রকাশ করার জন্য যে সকল যে কোয়ান্টাম সংখ্যা ব্যবহার করা হয়। তাহলে পরমাণুর বিভিন্ন উপশক্তি স্তর বা উপবৃত্তাকার কক্ষপথ প্রকাশ করার জন্য যে কোয়ান্টাম সংখ্যা ব্যবহার করা হয় তাকে সহকারী কোয়ান্টাম সংখ্যা বলা হয়। তাহলে পরমাণুর বিভিন্ন উপশক্তি স্তর বা উপবৃত্তাকার কক্ষপথ, পরমাণুর বিভিন্ন উপশক্তি স্তর বা উপবৃত্তাকার কক্ষপথ যে কোয়ান্টাম সংখ্যা ব্যবহার প্রকাশ করার জন্য যে কোয়ান্টাম সংখ্যা ব্যবহার করা হয়। তাহলে পরমাণুর বিভিন্ন উপশক্তি স্তর বা উপবৃত্তাকার কক্ষপথ প্রকাশ করার জন্য যে কোয়ান্টাম সংখ্যা ব্যবহার করা হয় সেটি হচ্ছে সহকারী কোয়ান্টাম সংখ্যা। দুটো শব্দের জন্য দুটো কি, তাহলে তোমার দুটো শব্দ মনে রাখবা। প্রথমটা হচ্ছে সব বাদ, শক্তি স্তর, তারপরেরটা কি উপশক্তি স্তর, শেষ। উপশক্তি স্তর তোমার অনেক কথাবার্তা বলেছি আমরা, সব কথাবার্তা বাদ দিয়ে হচ্ছে দেখো রান্না করার জন্য অনেক উপাদান আয়োজন বাজার করা, শেষ পর্যন্ত হচ্ছে শুধু খাওয়া। তাহলে তুমি অনেক কথাবার্তা বললাম আমরা, শুধু দুটো শব্দ মনে রাখবে, আজকে আর বেশি দরকার নেই। দুটো শব্দ তোমার আজকে ব্রেনের মধ্যে দুটো শব্দ বসাও। কি? প্রধান কোয়ান্টাম সংখ্যা হচ্ছে শক্তি স্তর নির্ধারিত হবে, আর সহকারী কোয়ান্টাম সংখ্যা হচ্ছে উপশক্তি স্তর নির্ধারণ করবো। বেশি দরকার নেই আজকে। তাহলে আমাদের লার্নিং মাত্র দুইটা। কয়টা লার্নিং? শিখন মাত্র দুইটা শিখন থাক আজকে। কেমন? কি? কেউ যেন প্রশ্ন করলে তুমি যেন তাকে বলতে পারো প্রধান কোয়ান্টাম সংখ্যা কি, বলবার কক্ষপথ বের করতে চাই তার জন্য যা লাগবে তাই। তাহলে শক্তি স্তর বা কক্ষপথ বের করতে চাই তার জন্য যা, সেটি হচ্ছে প্রধান কোয়ান্টাম সংখ্যা। ঠিক আছে? আর যদি বলা হয় সহকারী কোয়ান্টাম সংখ্যা কি, ওই শক্তি স্তরের আগে উপ লাগাও। উপশক্তি স্তর বের করবো তার জন্য যে কোয়ান্টাম সংখ্যা সেটি সহকারী কোয়ান্টাম সংখ্যা। তাহলে সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা আজকে মাত্র দুটো জিনিস শিখলাম, খুব বেশি জিনিস না। কটা জিনিস শিখেছি? দুইটা। প্রধান শক্তি স্তর বের করব যা দিয়ে, সেটা হচ্ছে প্রধান কোয়ান্টাম সংখ্যা। তোমাদের বইয়ে সবকিছু ছিল, শুধু নামটা ছিল না কোয়ান্টাম সংখ্যা, কিন্তু এগুলো সবই ছিল। তাহলে প্রধান শক্তি স্তর যা দিয়ে বের করব সেটা হচ্ছে প্রধান কোয়ান্টাম সংখ্যা। উপশক্তি স্তর বা উপবৃত্তাকার কক্ষপথ, উপশক্তি স্তর বা উপবৃত্তাকার কক্ষপথ যেটা দিয়ে বের করব সেটা হচ্ছে সহকারী কোয়ান্টাম সংখ্যা। ওকে, তো আমরা আজকে অবশ্য একটু শুরু করতে যান্ত্রিক কিছু কাজ শুরু করতে হয়েছিল, তো বিধায় কিছুটা দেরি হয়েছে। তো তোমরা, আবারও বলছি, তোমরা যান্ত্রিক ব্যাপার, যে মনে করো ডিভাইসগত ব্যাপার, শব্দ, আলো বা বোর্ড দেখা, অথবা অন্যান্য, আমরা দেখা যাক আগামী ক্লাসে হয়তো আমরা ফেসবুক লাইভে না গিয়ে স্ট্রিমইয়ার্ডেও যেতে পারি। স্ট্রিমইয়ার্ড হলে বোর্ডটা তুলনামূলকভাবে বেশ বড় হয়ে যায়। তো এখন দেখা যাক, যদি পারা যায় সেটি ব্যবহার করব। তো সবাই ভালো থাকো, সুস্থ থাকো, নিরাপদ থাকো। ছোট্ট একটি কথা মনে রাখবা, তোমার বাসার দরজার সিটকিনির পাশে মাস্ক লিখে, কাগজ দিয়ে লিখে লাগিয়ে রাখবা। কোথায় লাগাবা বলো তো? বাসার দরজার যেখান থেকে বের হব সিটকিনি, ঠিক সিটকিনির পাশে মাস্ক শব্দ লিখে রেখে দিবা, সবাই যেন দেখতে পায় তোমার ফ্যামিলির। তাহলে ঘর থেকে যখনই বের হবে তার মাস্ক শব্দটার মধ্যে চোখ পড়বে। ভালো থাকো, সুস্থ থাকো, আবার দেখা হবে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।